তখন আমার মাকে ফোন দিয়েছে। আমার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে, "দেখো তোমার ছেলেকে কিভাবে টর্চার করছে।" কিছু বলে নাই। জাস্ট ফোনটা অন রেখেছে ওনার মা যাতে শুনে যে টর্চার করছে তাকে। তো উনিও আমার মতো অসুস্থ, তারপরেও উনাকে টর্চার করছে। তো উনি স্ট্রং থাকার চেষ্টা করেছে, বাট অনেক সময় উনি মানে ভেঙে পড়েছিল। একবার আমি যখন ঘুমিয়েছিলাম তখন সে দেখলাম যে কাঁদতেছে, বাংলাদেশ, বাংলাদেশ বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমরাও মজা করতাম, এটা নিয়ে মজা করার চেষ্টা করতাম যে উনি বলতো যে আমার মা যে ২ টা সেকেন্ডের জন্য আমার হাতটা তুলাই দিল এইজন্য যে আমাকে কি পরিমাণ টর্চার করলো। আমি বললাম, "হ্যাঁ, এই ২ টা সেকেন্ডের জন্য আপনি তো সেইরকম টর্চার হলেন।" তো এবং সবচেয়ে মানে ট্র্যাজেডি হচ্ছে উনার মাকে নাকি শুনিয়েছে। এখন উনার মার কথা চিন্তা করেন। তার ছেলে গুম এবং তার ছেলেকে ফোন দিয়ে শোনাচ্ছে যে তার ছেলেকে কিভাবে টর্চার করা হচ্ছে। ঝুলিয়ে চোখ চোখ বেঁধে ঝুলিয়ে টর্চার পিটানো হচ্ছে। তাও আবার তার যদি ফল্ট থাকতো, তার বাবা মন্ত্রী, এটা কি তার ফল্ট? তার সাবেক বিএনপির মেম্বার, এটা কি তার ফল্ট? একটা জিনিস আমাদের এড করতে হবে যে আমরা মডার্ন, আমি অ্যাডভান্স ইন্টারোগেশনের বইটই আমি পড়েছি, ইন্টারোগেশন, এবং আমরা জানি যে টর্চার ইজ এ ইনএফেক্টিভ মেথড অফ ফাইন্ডিং দ্য ট্রুথ। এটা হচ্ছে অ্যাজ আ ম্যাটার, এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ যে টর্চার করে কাউকে সত্য কথা বলানো যায় না। বিভিন্ন পদ্ধতি আছে, ইন্টারোগেশন পদ্ধতি আছে, প্রশ্ন পদ্ধতি আছে, প্রশ্ন দিয়ে বোঝা যায় সে সত্য কথা বলছে কিনা, তার যে ডিসক্রিপশন ঘটনার সেগুলো দিয়ে বের করা যায়। তো এইগুলো ইন্টারোগেশন টেকনিক আছে। বাট টর্চার করে মানুষকে যদি কিছু স্বীকারোক্তি করান সেটা যে সত্য, এটা কমপ্লিটলি রং। সো তারা আসলে এটা সত্য বের করার মোটিভেশন আমার মনে হয় তাদের ছিল না। আপনাদের মধ্যে যে ১০০ জন ছিল তাদের মধ্যে কি কোনো আন্ডার এইজ ছিল বা কিশোর বয়সী ছিল কিনা? ওই যে একটা, আপনারা তো একজন চিনেন ১৭ বছর যে ছেলেটাকে নিয়ে না হয়েছিল, একটা ছেলেকে ১৭ বছরের, মিডিয়াতে এসেছিল যে এত কম বয়সে ১৭ বছরের ছেলেকে কেন, যে সাকিব আল হাসানের টি-শার্ট পরেছিল যে ভাইরাল হলো, আমি সেটা এক্স্যাক্টলি জানি না, বিকজ আমি তো তখন ঘুম ছিলাম। বাট আই নো যে একজন ১৭ বছর ছেলেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে, ওর সাথে মিট হয়েছে, ওকেও মারা হয়েছে। আর এছাড়াও আবারও ১৪ বছর কয়েকজন ছেলেকে আনা হয়েছিল, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদেরকে টর্চার করা হয়নি। সাবেক সরকার কিছু কথা বলেছিল যে রাজাকার রাজাকার বলে আখ্যা দেয়া বা এই বিষয়গুলো, এই শব্দগুলোর কারণে কি তাদের এই ছাত্র আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, আপনার কি মনে হয়? না না, এগুলো তো তারও আগের ঘটনা, আমি তখন বিয়ে ছিলাম না। প্রত্যেকটা কাজই তারা ভুল করছিল, কেন জানি তাদের হয়তো বা ইন্টেলেকচুয়াল যে ব্যাকআপটা ছিল ওটা হয়তো বা নেই। যেমন ছাত্রলীগকে বলা হয়েছে স্টুডেন্টদেরকে আক্রমণ করা, এটা তো কোনো মন্ত্রী কোনোদিন করতে পারে না, এটা তো মানে ইম্পসিবল, একটা ইনস্যানিটি একটা, এটা করেছে। তারপরেও তারা অ্যাপোলোজাইজ আসলে এভাবে করেনি। তারপরে রাজাকার ডাকলো। তো প্রত্যেকটা কাজ তারা ভুল করছিল। বাট দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানটা কখন হলো, যখন আমাদের মতো লোকজনকে ধরা শুরু করলো, যারা আসলে কোনো কিছু করে নাই, যারা সাপোর্ট করেছে, স্ট্যাটাস দিয়েছে, এই ধরনের লোককে যখন গুম করা শুরু করলো, তখন এরপর থেকে গণ অভ্যুত্থানের জিনিসটা রূপ নিল, এক দফায় চলে গেল। আপনি ঠিক কবে মুক্তি পেলেন তারপর? এক্স্যাক্টলি তো মনে নেই, খুব সম্ভবত ৭ তারিখের, অগস্টের ৭ তারিখে এরকম টাইমে হবে। আপনি কি চিন্তা করেছিলেন যে ওই অবস্থা থেকে বেঁচে ফিরবেন? না না, আমি কি হবে আমার কোনো মানে ইয়েই ছিল না, মানে আমি জানতাম না আমার কি হবে। আমি আমার ফি সাবিলিল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, এবং আমার যা হবে সেটা তো হবে। আমি তো মানে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে তো ভালোই। এবং আমি এই জিনিসটা আমি ইন্সপায়ার করার জন্য যারা কান্নাকাটি করছিল ওই গুম অবস্থায়, তাদেরকে কথা এটাই বলেছিলাম যে আল্লাহ, আপনারা এখানে টর্চার হলে আপনার গুনাহ মাফ হচ্ছে, তো এটা আপনার জন্য ভালো, নাকি আপনি যদি ভালো থাকতেন এবং জাহান্নামে যেতেন ওইটা আপনার জন্য ভালো? এই যারা নির্যাতিত তাদের দোয়া আল্লাহ কবুল করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে। তো আপনি এটা একটা অপরচুনিটি হিসাবে নেন, আপনারা টর্চার হচ্ছেন, আপনাদের গুনাহ মাফ হচ্ছে, এবং ইনশাল্লাহ আপনারা এই এই উসিলায় বেহেশতেও চলে যেতে পারেন। আচ্ছা, আপনি যখন মুক্তি পেলেন আপনার মা বাবার সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, আপনার বোনটার সাথে দেখা হয়েছে, সেই মুহূর্তটা আসলে জানতে চাচ্ছিলাম। আমি যতটুকু জানি যে তারা খুব বেশি টেনশনে ছিল, এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে, যে আসলে আমার ছেলেটা কোথায় গেল বলতে হবে, যদি ডিবি হেফাজতে না নিয়ে যাওয়া হয় তাহলে আমার ছেলেটা আসলে কোথায়। তো এই যে তাদের এই শঙ্কা, এই যে তাদের এই আশঙ্কা, এত চিন্তা, এর মধ্যে যখন ছেলেকে ফেরত পেল তখন তাদের আসলে অনুভূতিটা কি ছিল, তাদের কি বলা ছিল? না, আমার মা বাবার সাথে ফার্স্ট তো দেখা হয় আমি যখন কোর্টে সেকেন্ড টাইম নিয়ে যায়, ৬ দিন পরে যখন রিমান্ডের পরে যখন আবার নিয়ে যায়, তখন আমাকে ছাড়া দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। তখন ৬ দিন রিমান্ডের পরে তখন তাদের সাথে প্রথম দেখা হয়। তখন তো তারা দেখলাম যে মা বাবা অনেক খুব মানে মেন্টালি ব্রেকডাউন। তো তাদেরকে মানে মোটিভেট করার জন্য আমি আবারও জোকস করলাম। আমার মাকে যখন ফার্স্ট দেখলাম তখন আমি বললাম যে, আম্মু
আমি আসলে এই রিমান্ডে থাকার পর আমার একটা রিয়েলাইজেশন আসছে যে তোমার সাথে বাসায় থাকার থেকে এখানে বেটার, এটা বলে জোকস করলাম যাতে সে মানে জিনিসটা মনে করে না যে আমি অনেক কষ্টে ছিলাম, এটা যাতে ফিল না করে, তো এই জন্য জোকস করলাম। বাট এরকম আসলে জিনিসটা লাইট করার চেষ্টা করেছি আমি সবসময়, যাতে তারা মানে মেন্টালি তারা আহত না হয়, মনে না করে যে আমি খুব কষ্টে আছি এরকম। ওই গুম ঘরে যারা ছিল তারা নাকি সবাই জেলে যেতে চাইতো, ওটা নাকি তাদের জন্য বেহেশত ছিল। কেন? জি জি, মানে মানুষ কি জেলে যেতে চায়? হ্যাঁ, ওরা ওখানে যে মানে জেলের ডেফিনিশনই হচ্ছে বেহেশত। ওখানে মানুষ গল্প করে জেলের ডিসক্রিপশন দেয় যে এটা বেহেশতের ডিসক্রিপশন দিচ্ছে আর কি, যে ওইখানে এরকম রাতে যে কোনো টাইমে ডাক দিতে পারে। ফর এক্সাম্পল আপনি ঘুমিয়ে আছেন রাত 2টায়, আপনাকে ডাক দিয়ে যে টর্চার করলো, যে কোনো টাইমে টর্চার হতে পারেন, থাকার জায়গা নাই, কোনো বসার জায়গা নাই, আপনি মুরগির মতো এক জায়গায় ফিক্সড হয়ে থাকেন, আপনাকে যদি এক জায়গায় এখানেই বসায় রাখি আমি 24 আওয়ার্স, আপনার কেমন লাগবে? তো ওইখানে তো আমার একটা চেয়ারও নাই, আমার তো হার্ড ফ্লোরে বসে কংক্রিটের মধ্যে বসে থাকা লাগছে, শুয়ে থাকা লাগছে। তো তারা জেলের ডিসক্রিপশন যখন ওইভাবে দেয় তখন মানে সবাই আর দোয়া করে আল্লাহর কাছে যে তাকে যাতে জেলে পাঠানো হয়, অ্যাটলিস্ট ওইখানে এরকম ডাক পড়বে না, এরকম বিষয়টা। আচ্ছা, আপনার সম্পর্কে কিন্তু সাবেক অনেকেই বা বলা যায় যে অনেকেরই একটা ধারণা যে আপনি হচ্ছে বিএনপি জামাতপন্থী বা জামাত শিবিরপন্থী। এই কথাটা আসলেই কতটুকু সত্য? আপনি যদিও বলেছেন, তারপরেও যদি একটু ক্লিয়ার করতেন আরেকবার। না, আমি অরাজনৈতিক একজন পার্সন, আমি সব মানুষের সাথেই যেখানে রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। আমার আদর্শের দিক থেকে আমি অ্যাজ আ মুসলিম, এবং আমি অ্যাজ আ মুসলিম আমি চাই যে বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মর সাথে রাজনীতি যেটা আলাদা সেটা না থাকুক। এটাই হচ্ছে আমার ভিশন গোল বলতে পারেন, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি এখন যেটুকু নির্যাতিত হয়েছি বা আমি যখন ফার্স্ট মেন্টালি ট্রমাটাইজ হই সেটা কিন্তু 2013 সালে হেফাজতে যখন গণহত্যাটা করা হয়, হেফাজত যখন আক্রমণ